where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের পড়াবো পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন। ঔপনিবেশিক ভারতের শাসন বুঝতে গেলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। যেমন ধরো 1757 টু 1764। 1757 সালে কি হলো না, আমরা দেখলাম সিরাজদৌল্লার চরম পতন পলাশির যুদ্ধের মাধ্যমে, এবং তারপরেই বক্সার যুদ্ধে মীর কাসিমের পতন। এই যে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার বা ব্রিটিশ সাম্রাজ্যের যে আধিপত্য, মোটামুটিভাবে 1757-তে পথ অনেক প্রশস্ত হলো, তারপর 1764-তে ব্যাপক আকার ধারণ করলো। তারপরেই আমরা দেখব 1765-তে কি দেওয়ানি লাভ। দেওয়ানির লাভের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যার তারা কিন্তু শাসন করার বা আধিপত্য বিস্তার করলেন। আপাত দৃষ্টিতে দেখব পরপর যে ধরনের যুদ্ধগুলো ভারতবর্ষের ঘটল, সেখানে সব জায়গাতে তারা কী করলেন, আধিপত্য বিস্তার করলেন। যেমন ইঙ্গ মহীশূর যুদ্ধ, ইঙ্গ মারাঠা যুদ্ধ, ইঙ্গ শিখ যুদ্ধ এবং অন্যান্য শক্তিগুলির সঙ্গে তারা কিন্তু বিজয়ী হলেন, এবং তারা ভারতবর্ষের একটা বিরাট জায়গায় তারা কিন্তু তাদের ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার বা আধিপত্যের সূচনা হলো। এই যে ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্যের ফলে তারা কিভাবে এইবার ভারতবর্ষের শাসন পরিচালনা করবেন সেদিকে মনোনিবেশ করলেন। তারই জন্য প্রয়োজন হলো ভারত শাসন আইন। তার আগেই আমরা দেখে নিয়েছি যে 1857 সালের যে সিপাহী বিদ্রোহ, সেই সিপাহী বিদ্রোহে ভারতের মতন সুবিশাল দেশের একটি দায়িত্বভার নেওয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে দেওয়া উচিত নয় বলে ব্রিটিশ সরকার কিন্তু মনে করলেন এবং এই ব্যাপারে উদ্যোগী হলেন। তাই তিনি প্রথমে ব্রিটিশ সরকার 1858 খ্রিস্টাব্দের একটি আইন পাশ করলেন। এই আইনে কি বলা হলো? এই আইনে বলা হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান। ওই জায়গায় ব্রিটিশ যিনি সম্রাজ্ঞী, তার প্রতিনিধিত্বে ভারত সচিব ভাইসরয়ের মাধ্যমে ভারতের শাসনভার পরিচালনা করতে লাগলেন। অর্থাৎ কি হলো ব্যাপারটা, 1858 তাহলে মূল কথা কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান, ব্রিটিশ সম্রাজ্ঞীর প্রতিনিধিত্বে ভারত সচিবের মাধ্যমে ভাইসরয় ভারতবর্ষের শাসন পরিচালনা করতে লাগলেন।
তার ফলে কি হলো, এই 1858 মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি থেকে গেল। এই জন্য ভারতীয় অসন্তোষ, ভারতীয় জনরোষ বৃদ্ধি পেল, অর্থাৎ শাসন কার্যে তারা সঠিক তাদের যে অংশগ্রহণ সেটা আর থাকলো না। তাই 1861 খ্রিস্টাব্দে আরেকটি ভারত শাসন আইন প্রয়োজন হলো। এই ভারত শাসন আইনে একটু রদবদল করা হলো আইনের কাঠামোগুলিতে। এখানে 3 জন ভারতীয় সদস্যকে মনোনীত করা হলো, কিন্তু কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইন পরিষদে কোনো নির্বাচিত প্রতিনিধি থাকলেন না। ফলে আবার সেই জনমানুষ, জনরোষ বা জনতার যে বা ভারতীয়দের অসন্তোষ আবার বৃদ্ধি পেল। আবার আরেকটি ভারত শাসন আইনের প্রয়োজন হলো। এটা হচ্ছে 1892 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। এই যে 1892 সালের ভারত শাসন আইন, এখানেও চরমভাবে ব্রিটিশ সরকারের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হলো। তার ফলে দেখা গেল যে ভারতীয়দের শাসন কার্যে অংশগ্রহণ, ভারতীয়দের দাবি দেওয়া, সেগুলো কিন্তু মেনে নেওয়া হলো না। আখেরে ভারতীয়রা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই থাকলেন। তার ফলে মরলে মিন্টো শাসন সংস্কার 1909 এর একটা আইন পাশ করতে হলো। তাহলে মোটামুটিভাবে যেটুকু আমাদের জানা হলো তা কি, যে ভারত শাসন আইনের প্রয়োজন যে কারণে হলো, সেই দিকে তাকিয়ে প্রথমে 3টি 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন, 1861 ভারত শাসন আইন এবং 1892 ভারত শাসন আইন, তাতে দেখা গেল যে ব্রিটিশ আধিপত্য বা ব্রিটিশের হাতেই কেন্দ্রীভূত ক্ষমতাগুলি, শাসন ক্ষমতাগুলি থাকলো। ফলে কি হলো না, আবার মানুষের মধ্যে যে অসন্তোষ যেমন ছিল সেই তিমিরে রয়ে গেল। এই অসন্তোষ দূর করার উদ্দেশ্যে 1909 সালে 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো শাসনতান্ত্রিক আইন পাশ হলো। কেন মরলে মিন্টো এরকম ভারত শাসন আইন আবার প্রয়োজন হলো বা শাসনতান্ত্রিক সংস্কার আবার কেন প্রয়োজন হলো? প্রথমতই আমাদের মনে রাখতে হবে যে মোটামুটিভাবে যে 3টি আইন করা হয়েছে ভারতীয় আইন, সেখানে বারবার যেটা আমি বলি, সেখানে কংগ্রেস যে নেতৃবৃন্দ ছিলেন তাদের মধ্যে আবার কি শুরু হলো না, ব্রিটিশ বিরোধী যে অসন্তোষ তারা কিন্তু করতে আরম্ভ করলেন। সেই সময় 1906 আমরা দেখছি মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলো। মুসলিম লীগ তাদের জন্য পৃথক নির্বাচনের দাবি জানাতে থাকলো। সাম্প্রদায়িক বা সন্ত্রাসমূলক যে কাজকর্ম, অর্থাৎ পাঞ্জাব, চরমপন্থী আন্দোলন, বাংলা ইত্যাদি জায়গায় কি হলো না, এই ধরনের বিপ্লবী কার্যকলাপ চরমভাবে শুরু হলো। ফলে দেখা গেল যে এখানে যেহেতু সহযোগিতামূলক যে নীতিগুলি বা দাবি দাওয়াগুলি ভারতীয়রা পেলেন না, ফলে তারা আবার সোচ্চার হলেন। এইবার মরলে এবং মিন্টো, ভারত সচিব এবং বড়লাট দুজনে 1909 খ্রিস্টাব্দে আবার মরলে মিন্টো শাসন সংস্কার শুরু হলো। এই শাসন সংস্কারের বা শাসনের যে আইন, সেখানে তার 2টি ভাগ দেখানো হলো। এক হচ্ছে কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদ, 2 হলো আইন পরিষদ।
কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদে কি বলা হলো? বলা হলো যে ভারতীয়দের সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে, সেই হিসেবে কার্যনির্বাহক পরিষদ এবং প্রাদেশিক পরিষদ আইন বা আইনসভাগুলিতে ভারতীয় সদস্য সংখ্যা 1 জন করা হলো। এই হিসেবে সত্যেন্দ্র প্রসন্ন ঠাকুর বড়লাটের সিদ্ধান্তে তিনি প্রথম কিন্তু ভারতীয় সদস্য হলেন। আর সদস্য সংখ্যা এখানে বাড়ানোর, সদস্য প্রতিনিধিত্ব হওয়ার ফলে আইন পরিষদের মাধ্যমে বা যে গঠন কাঠামো সেখানে সদস্য সংখ্যা 2 থেকে 4 করা হলো। যেমন বাংলা, বোম্বাই ইত্যাদি জায়গায় 2 থেকে 4 করা হলো। এইবার বলা হলো যে এখানে প্রাদেশিক এবং কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদগুলি তারা কিন্তু বাজেট পেশ করতে পারবে, বাজেটে সুপারিশ করতে পারবে। এখানে বড়লাট কিন্তু নিজ যে কাজগুলো দায়িত্ব নিয়ে যে কাজগুলো করছেন সেখানে তিনি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়ী থাকবেন, ভারত আইনসভার কাছে নয় বা ভারতীয় আইনসভার কাছে নয়। তার ফলে দেখা গেল যে এখানে কিন্তু প্রতিনিধিদের যারা হলেন তাদেরকে খুব একটা গুরুত্ব দেওয়া হলো না, দায়িত্বশীল শাসন ব্যবস্থাও এখানে গড়ে উঠল না। সর্বোপরি সাম্প্রদায়িক বা সম্প্রদায়গত যে পৃথক নির্বাচন করার দাবি হলো, অন্যান্য যে গোষ্ঠীগুলি ছিলেন যেমন শিখ, খ্রিস্টান, তাদেরও কিন্তু সম্প্রদায়গত নির্বাচনের একটা দাবি উঠল। সুতরাং বলা যেতে পারে যে মর্লেমেন্টো সংস্কারে বা মর্লেমেন্টো শাসনতান্ত্রিক যে আইন সেখানে ভারতীয়দের খুব একটা গুরুত্ব দেওয়া হলো না। তারা আবার কি হলেন না, তারা আবার কিন্তু সোচ্চার হলেন। আবার তারা কি করলেন না, প্রতিবাদ জানাতে থাকলেন। তারা আবার এই যে তাদের শাসন কার্যে অংশগ্রহণ নিয়ে তারা কিন্তু সোচ্চার হলেন। এইরকমই পরিস্থিতিতে আবার আরেকটি শাসনতান্ত্রিক আইন আবার পাশ করা হলো। সেটাকে আমরা বলি 1919 সালের 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের আবার প্রয়োজন হলো। কেন প্রয়োজন হলো, এর পেছনের কারণগুলি কি? সেই একই কারণ। এখানে কিন্তু দায়িত্বশীল সরকার বা দায়িত্বশীল শাসন ব্যবস্থা মর্লেমেন্টো সংস্কারে তৈরি হয়নি। এখানে কি হলো না, কংগ্রেসের মধ্যে যারা আবার চরমপন্থী ছিলেন, যারা বেরিয়ে গিয়েছিলেন, এই সময় চরমপন্থী নরমপন্থী এক জায়গায় হলেন। বলে এদের মধ্যে ঐক্য দেখা দিল, যা ব্রিটিশ সরকার একটু বিপাকে পড়লেন। আবার দেখা গেল যে এই সময় হোম রুল আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠল তিলক এবং শ্রীমতী অ্যানি বেসান্তের নেতৃত্বে। তারপরে যেটা লক্ষ্য করা গেল যে মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হলো, তারা কিন্তু এক হয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারা কিন্তু আন্দোলন করতে লাগলেন। সর্বোপরি যে গুরুত্বপূর্ণ এখানে তোমাদের দিক, তা হলো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1914 থেকে 1918। এই যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, এই প্রথম বিশ্বযুদ্ধের বিজয়ী হতে গেলে এই খুব দরকার কাদের না, ভারতীয়দের দরকার। ভারতীয়দের মনোবল, ভারতীয়দের অর্থবল পাশে পাওয়া ভীষণ প্রয়োজন ব্রিটিশ সরকারের। তিনি কি করলেন না, 1917 সালে মন্টেগু বললেন যে কি করতে হবে না, ভারতীয়দের প্রথম বিশ্বযুদ্ধের পর স্বায়ত্ত শাসন দেওয়া হবে এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে কার্যকলাপ অর্থাৎ বিপ্লবীদের কার্যকলাপ ভারতের এবং ভারতের বাইরেও চরমভাবে প্রকাশ পেল। তার ফলে মন্টেগু এবং চেমসফোর্ড 1919 খ্রিস্টাব্দে যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন যে করা হলো, এর পেছনে সবচেয়ে যে বড় কারণটি তা হলো প্রথম বিশ্বযুদ্ধের 1914 এবং থেকে 18 পর্যন্ত ভারতীয়দের পাশে পাওয়া। এখানে ভারতীয়দের জনবল, ভারতীয়দের অর্থবল, ভারতীয়দের সহযোগিতা দরকার ছিল।
সেই জন্য মন্টেগু কী করলেন না 1917 সালে তিনি বললেন যে যুদ্ধের পর ভারতবর্ষকে স্বায়ত্ত শাসন দেওয়া হবে। বিপ্লবী কার্যকলাপ ভারতের বাইরে এবং ভারতের মধ্যে মানে দেশ এবং বিদেশে বিপ্লবী কার্যকলাপ শুরু হলো। এই অস্থিরতা দূর করবার জন্য, এই অসন্তোষ ভারতীয়দের দূর করবার জন্য 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড শাসন বা সংস্কার আইন পাশ করা হলো। কি বলা হলো এখানে? মন্টেগু চেমসফোর্ড আইনে বলা হলো প্রথমে কার্যনির্বাহক পরিষদে এখানে 3 জন ভারতীয়কে মনোনীত করা হলো। এখানে কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভাগুলিতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কিন্তু তৈরি করার কথা বলা হলো। পৃথক নির্বাচন মুসলিমদের দেওয়ার জন্য অন্যান্য সম্প্রদায়গত ও গত যে শ্রেণীগুলি ছিল তাদেরকেও দেওয়া হলো। হাতে অনেকটা ক্ষমতা দিয়ে দেওয়া হলো। আর সীমাবদ্ধ ভোটাধিকার দেওয়া হলো। ভারতীয়দের সবাইকে ভোটাধিকার দেওয়া হলো না। এইরকম ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে কেন্দ্রীয় প্রাদেশিক যে সংস্কারগুলি ছিল সেই দায়িত্ব বা ক্ষমতা দুভাগে ভাগ করা হলো। কি কি? সংরক্ষিত বিষয় আর হস্তান্তরিত বিষয়। তাছাড়াও আমরা চেমসফোর্ড আইনে যেটা মন্টেগু চেমসফোর্ড সংস্কারের প্রথম দিকে যেটা দেখেছি, অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলি সেগুলি কেন্দ্রীয় সরকারের হাতে, আর কম গুরুত্বপূর্ণ সংস্কার মানে অর্থনৈতিক যে দায়িত্বগুলি সেগুলো দেওয়া হলো প্রাদেশিক সরকারের হাতে। যেমন দেশ রক্ষা, বৈদেশিক নীতি, তারপরে মুদ্রা ব্যবস্থা, এগুলো থাকলো কেন্দ্রীয় সরকারের হাতে। শিক্ষা, স্বাস্থ্য, এগুলো থাকলো তোমার প্রাদেশিক সরকারের হাতে। ফলে দেখা গেল এখানে যে মোটামুটিভাবে ভারতীয়দের যে অসন্তোষ, সেই অসন্তোষ যে তিমিরে ছিল সেই তিমিরেই কিন্তু এখানে থেকেছে। সীমাবদ্ধ ভোটাধিকার দেওয়া হয়েছে। তার মানে দায়িত্বশীল শাসন ব্যবস্থাও এখানে তৈরি হতে পারল না। তার ফলে দেখা গেল জনমানুষের মধ্যে আবার সেই ক্ষমতার বন্টন নিয়ে বা ক্ষমতায় না পাওয়ার কারণে ভারতীয় শাসন কার্যের মধ্যে অংশগ্রহণ না করার জন্য ভারতীয়দের কি হলো না আরও তারা কিন্তু অসন্তোষ দেখা দিতে থাকলো। তাই আমরা দেখলাম যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন বা মরলেমেন্টো সংস্কার আইন ভারতীয়দের অসন্তোষ কিন্তু দূর করতে পারলো না। প্রতিনিধিরা যারাই বা এখানে মনোনীত হলেন তাদেরকেও কিন্তু গুরুত্বহীন করে রাখা হলো। বড়লাট বা জেনারেল যারাই শাসন করুন না কেন তাদের কিন্তু দায়বদ্ধ থাকবেন তারা ব্রিটিশ পার্লামেন্টের কাছে, ভারতীয় আইনসভার কাছে নয়। তারা দরকারে অর্ডিন্যান্স জারি করতে পারেন। তারা অপছন্দ হলে তারা কিন্তু আইনসভা থেকে সদস্যদের বহিষ্কারও করতে পারেন। ফলে এই যে স্বেচ্ছাধীন ক্ষমতা বা গুরুত্বপূর্ণ বিষয়ে তাদেরকে আধিপত্য দেওয়া, এর ফলে দেখা গেল যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনও যদিও সাহিত্য শাসনের কথা বলা হয়েছে সেটাকে কিন্তু কি করা হলো না, বাস্তবে পরিণত করা হলো না। তার ফলে আমরা কি দেখলাম যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনও ভারতীয়দের অসন্তোষ দূর করতে পারল না। এইরকম পরিস্থিতিতে কি হলো না, এরকম অসন্তোষ অস্থিরতা চলতে থাকার ফলে 1935 সালে আবার আরেকটি আইনের প্রয়োজন হলো। তাকে আমরা বলি ভারত শাসন আইন 1935। এই 1935 ভারত শাসন আইন তোমাদের কোনো না কোনো বছর দেখবে অল্টারনেট করেই এই প্রশ্নগুলো কিন্তু আসে। আর প্রত্যেকটা আলাদা আলাদা যে ভারত শাসন আইন সেগুলো কি এবং কেন, কি বলা হয়েছিল ওই আইনে ইত্যাদি এইরকম কিন্তু প্রশ্নগুলি তোমাদের কখনো 1 নম্বরে, কখনো 5 নম্বরে, মোট 1, 3 যোগ 5 এভাবেও কিন্তু পরীক্ষার প্রশ্নগুলি আসে। এবার হচ্ছে 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। ভারত শাসন আইন পাশ করা হলো। এই আইনেও কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার এভাবে ভাগ করে দেওয়া হলো। কেন্দ্রীয় সরকার হাতে এখানেও
সেই গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলিকে দেওয়া হলো। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতীয়দের ঘোষণা করা বা সিদ্ধান্ত নেওয়া হলো। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কেন্দ্রে থাকলো এবং 5 বছর মেয়াদির ভিত্তিতে। সম্প্রদায়গত যে নির্বাচন, এখানে তার কথা বলা হলো। তাহলে ভারতীয় যুক্তরাষ্ট্রের কাঠামোর সিদ্ধান্ত ভারত শাসন আইনে সেটা কিন্তু করা হলো। তাহলে ভারত শাসন আইনের পেছনে কারণগুলি কী কী ছিল? এখানে সেই একই কারণই আমি বলবো, যে জনরোষ বা জনগণের আন্দোলন, ভারতীয়দের আন্দোলন। তারপরে যেটা দেখবো এখানে আমরা, সেটা হচ্ছে বিপ্লবাত্মক কাজকর্ম আরও বেড়ে গেল এবং ব্রিটিশ সরকার আরও ভয় পেলেন। তারপরে দেখা গেল যে ভারতীয়দেরকে স্বায়ত্তশাসন দেওয়া যায় কিনা, এর জন্য সাইমন কমিশন এলেন ভারতে এবং তারা রিপোর্ট পেশ করলেন। তাদের রিপোর্টের ভিত্তিতে ব্রিটিশ সরকার আবার ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করার পর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গোলটেবিল বৈঠক হলো। এই যে গোলটেবিল বৈঠকের যে আলোচনা আর সাইমন কমিশনের যে রিপোর্ট, এই হিসেবে একটি শ্বেতপত্র দেওয়া হলো। 1933-এ একটি শ্বেতপত্র দেওয়া হলো। এই যে শ্বেতপত্র, এই শ্বেতপত্রের যে প্রস্তাব আর যৌথ কমিটির যে সুপারিশ, তার ভিত্তিতে ভারত শাসন আইন করা হলো। এখানেও কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদে দ্বিকক্ষ আইনসভার কথা বলা হলো। 5 বছর মেয়াদে আইনসভা তৈরি হবে সে কথা বলা হলো, নির্বাচন হবে এ কথা বলা হলো। এখানেও ভোটাধিকার সম্পূর্ণভাবে সকলকে দেওয়া হলো না, সংকুচিত হলো। ক্ষমতার বন্টনের দিক থেকেও এখানেও সংরক্ষিত বিষয়, হস্তান্তরিত বিষয় এইভাবে ভাগ করে দেওয়া হলো। যেমন সংরক্ষিত বিষয়ের মধ্যে প্রশাসন, পুলিশ ইত্যাদি থাকবে, তেমনি হস্তান্তরিত বিষয়ের ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা এগুলো থাকবে। এই যে কেন্দ্র এবং প্রাদেশিক বা প্রদেশের মধ্যে কাজের ভিত্তিতে বা ক্ষমতার বন্টনের জন্য 3টি তালিকা প্রকাশিত হলো। একটি হলো 3টি তালিকা প্রকাশিত হলো। 3টি তালিকাগুলি হলো কেন্দ্রীয় তালিকা, কেন্দ্রীয় তালিকা, একটা হচ্ছে প্রাদেশিক তালিকা ও যুগ্ম তালিকা। যুগ্ম তালিকার মধ্যে যেমন বিবাহ, উত্তরাধিকার ইত্যাদি বিষয়ক যে কাজগুলি সেখানে এটা থাকবে। সুতরাং কি বলা হলো, যে এই তালিকাগুলির মাধ্যমে কি করা হবে না, আইন পরিষদে এগুলি আলোচিত হবে। যুগ্ম তালিকার মধ্যে উত্তরাধিকার, বিবাহ ইত্যাদি বিষয়গুলি আলোচনা করা হবে। এই যে গভর্নর জেনারেল বা বড়লাট, এরা যে কাজগুলি করবেন তার জন্য তারা দায়িত্বভার কাদের হাতে থাকবে না, ব্রিটিশ পার্লামেন্টের হাতে থাকবে। তারা কিন্তু ভারতীয় আইনসভার কাছে তাদের দায়িত্ব থাকছে না। সুতরাং এই যে ভারত শাসন আইনের ফলে যে তালিকাগুলি প্রকাশ হলো, যে কারণগুলি আমরা পেছনে দেখলাম, তাতে দেখা গেল যে জনমানুষের মধ্যে তারা কিন্তু স্বায়ত্তশাসন ভারতীয়রা পেলেন না। স্বায়ত্তশাসনের কথা যেভাবে বলা হলো, বাস্তবে সেটা কিন্তু রূপায়িত হতে পারল না। ফলে দেখা যায় যে ভারতীয় এই যে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনেও যথেষ্ট পরিমাণে ভারতীয়দের কিন্তু খুশি করতে পারেনি। যদিও বলা হয় যে ভারত শাসন আইনে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলা, দায়িত্বশীল একটি শাসন ব্যবস্থার তৈরি হয়েছে, আর বলা হয় স্বাধীন ভারতবর্ষের সংবিধানের যে কাঠামো সেটি 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন অনুযায়ী করা হয়।
সুতরাং ভারতে ঔপনিবেশিক ভারতের শাসনে ব্রিটিশ সরকার যে ভারত শাসন আইনগুলি এই যে দীর্ঘমেয়াদী, অর্থাৎ 1858, 1861, 1892, তারপরে আমরা দেখলাম 1909 মর্লেমিন্টো শাসন সংস্কার, তারপরে 1919-এর শাসন সংস্কার এবং 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন। তাহলে এই আইনগুলির মাধ্যমে ভারতীয়দের ওপর ব্রিটিশ আধিপত্যের বিস্তার তারা কিন্তু প্রভাবিত করার চেষ্টা করলেন। তবুও আমরা বলবো যে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন ভারত ক্ষেত্রে কিছুটা সহযোগিতা করেছিল। পরের দিন আমরা রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা করব।